নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ছোঁয়াছুঁয়ি খেলায়। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ছোঁয়াছুঁয়ি খেলায়। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। দেখ, আমি তোকে বারবার বলছি কিন্তু প্রোটেকশন না নিয়ে তুই এক পাও এগোবি না। আর দৌড়, হে এমন কি কাজ, এর জন্য আমার প্রোটেকশন লাগে নাকি? আমি বলছি তো তুই প্রোটেকশন নে, তারপরে তুই এগো। না, আমার প্রোটেকশন নিয়ে কাজ করতে ভালো লাগে না। আমি হলাম গিয়ে খতরোকে খিলাড়ি। হ্যাঁ, খাতরা তো তোর হবে না, খাতরা আমার হবে। বিপদে তুই না, আমিও পড়ব। আরে তোর এখানে বিপদ কিসের? তোর তো শুধু আনন্দ আর আনন্দ। বাজে কথা বলিস না। তুই প্রোটেকশন নিবি কিনা বল। বললাম তো আমি প্রোটেকশন নেব না। যদি করাতে হয় এমনি করা, নচেত আমি চলে গেলাম। দাঁড়া, করাতে তো হবেই। না হলে কি? না হলে তো অর্ধেক রাতে ভয়ের চোটে ঘুমোতেই পারছি না। হ্যাঁ, এত ইঁদুর হয়েছে, আমার বই খাতা সব কেটে দিয়েছে। তাহলে এখন কি? আমি তোকে বলছি হাতে গ্লাভস পরে তারপরে ইঁদুরের গর্তে হাত ঢোকা। না হলে কামড়টা তুইও খাবি আর বিপদে আমি পড়ব। কিরকম? আমাকে জেঠু জেঠিমা একেবারে ধুয়ে দেবে। একেই তোর বাড়িতে বারবার যাতায়াত করি, ওনারা ভালো চোখে দেখেন না। তুই আমার বান্ধবী, তুই আমার বাড়িতে আসবি না? আমার বাড়িতে তোর অবাধ যাতায়াত। নে বাজে কাজাস না। দেখ পারিস কিনা। গর্তটা হলো কি করে বলতো? আমি কি করে বলবো গর্ত কি করে হয়েছে? ইঁদুরের দাঁতের কত জোর ভাব। দেয়াল ফুটো করে ঢুকে গেছে। হ্যাঁ, মাটির দেওয়াল হলেও না হয় কথা ছিল। আরে না, সিমেন্টের দেওয়াল ফুটো করে ইঁদুরের ঢোকার ক্ষমতা হয়নি। ওইখানে ওই নিচের দেওয়ালে ওই যে ফুকো মতো দেখছিস, ওখানে আগে নেট লাগানো থাকতো। মানে মেঝের ঘর ঝাড় ফাড় দিতে হলে ঘরের একটা ছোট্ট জায়গা রাখতে হয় না? ও আচ্ছা, এটা সেই জায়গা। হ্যাঁ, কি করে বুঝবো বল? তোদের আদ্যিকালের পুরনো বাড়ি, এই জন্যই ফুকোগুলোও বড়। বাজে কথা রাখ, কাজ কর। হ্যাঁ রে, যদি আমি এই কাজটা করে দিই তাহলে তুই আমায় কি দিবি? তুই যা চাইবি তাই ভেবে দেখছিস? হ্যাঁ, ভেবে দেখছি। তাই বলে শরীর চেয়ে বসিস না, ওইটা আমি দিতে পারবো না। প্রত্যেক ক্ষেত্রে এই শরীর চাওয়াটা তোদের একটা প্যাশন হয়ে গেছে। আমি তোর কাছে তাই চেয়েছি। না, বলতেই পারিস যে আমি ওই দিকের ফুটো বন্ধ করলাম আর তুই তোর ফুটো দে, তাই তো? বাজে কথা বলিস না, তাড়াতাড়ি কাজ কর। করছি তো, দাঁড়া। এই ধরেছিস? বাবা, হে তো ধেড়ে রে। তুই শিগগির ওকে বাইরে ফেলে দিয়ে আয়। হ্যাঁ, ফেলে দিয়ে আসি আর ও গন্ধ শুকে ঠিক এই জায়গাতে আসুক। না, তুই আয় আমার সঙ্গে। কি করেছিস? আয় না, তার আগে ওটাকে খাঁচায় পড়। হাতে রাখা ইঁদুরটাকে খাঁচার মধ্যে ভরে নেয় বিজয়। তটিনীর তাই দেখে সে কি আনন্দ। বন্ধুর হাত ধরে বাড়ির বাইরে নিয়ে যায়, বলে, এই দেখ, দোকান থেকে একটুখানি সিমেন্ট আর বালি এনে রেখেছি। দোকান থেকে এইটুকু সিমেন্ট বালি চুরি করে আনলি নাকি? আরে না, আমার বান্ধবী আছে না, ওই যে বিদীপ্তা পাল, ওর বাবা তো বিরাট বড় সিমেন্ট বালির ব্যবসা করে রে। ওদের বাড়িতে গিয়েই কাকুকে বলার সঙ্গে সঙ্গেই দিয়ে দিল, তুই এইটা ভালো করে গুলিয়ে ওই ফুকোটা বন্ধ করে দে, তাহলেই ইঁদুরের ঝামেলা চুকে গেল। বাহ, এক তো আমাকে দিয়ে একটা বন দপ্তর বিভাগের কাজ করালি, তার উপরে এখন আবার মিস্ত্রির কাজ। শোন, আমার কিন্তু দুটো জিনিস পাওনা থাকলো। তাই হবে, তোকে দুটোই দেব। না, তোকে তিনটে দেব। দুটো কাজে একটা ফ্রি। সত্যি, দাঁত না কেলিয়ে তাড়াতাড়ি কাজটা কর। এত বড় বাড়ির মধ্যে তুই একা একা কি করছিস বলতো? ঠাম্মি ছিল, ঠাম্মি এখন একটু বাজারে গেছে। বাবা মা সাত সকালে বেরিয়ে যায়। তুই তো জানিস আমার লাইফ, সেই ছোট্টবেলা থেকে ঠাম্মির কাছেই বড় হচ্ছি। মা বাবার আমাকে দেখার সময় কোথায়? দুইজনে অফিস করেই ব্যস্ত। আর বিকেলবেলা বাড়িতে এসেই আমাকে ছোটবেলায় কোনোদিন পড়তে পর্যন্ত বসাতো না।
এসেই মায়ের কিটি পার্টি আর বাবার অফিস মিটিং, ওই দেখে দেখে বড় হয়েছি। আর একটু যখন বড় হলাম তখন প্রাইভেট টিউটর ঠিক করে দিল। দাদুর বয়সী টিউটর, অর্ধেক কথা বলতো আর অর্ধেক কথা থুতু হয়ে ছিটকে বেরিয়ে আসতো, ঘৃণা লাগতো। তার উপরে প্রচণ্ড গরমে গায়ে একটু পারফিউম দিয়ে আসতো না, জানিস তো, মোষের গন্ধে গোটা ঘর ঘিরে যেত। আমার সে কি বমি। এরপরে ঠাকুমাই একদিন বলল, তোরা কেমন বাবা মা, মেয়েটাকে সময় দিস না? মা তখন ঠিক করলো চাকরি ছেড়ে দেবে। বাবা বলল মা চাকরি ছাড়লে নাকি আর্থিক দিক থেকে অনেক রকম প্রবলেম হতে পারে। সেটাও হলো না ওই জন্য। সেই কারণেই তোকে হোস্টেলে রাখার সিদ্ধান্ত। এই তো। কেমন লাগে থাকতে? ভালো লাগে। যারা হোস্টেলে দিন কাটায় তাদেরকে জিজ্ঞেস কর বাবা মা পরিবার ছেড়ে থাকতে কেমন লাগে। বাইরে থেকে দেখে খুব মজা হয়। হোস্টেলে যাব, বন্ধুদের সঙ্গে মিশবো। প্রথম প্রথম এত র্যাগিং হয়েছি। তাই তোকে র্যাগিং করতো তো, নাকে কর দেওয়াতো, উল্টো পাল্টা কথা বলতো, ছাদের ওপর দাঁড় করে দিয়ে বলতো এবার ঝাঁপ মার। ভাগ্যিস তোর সঙ্গে আলাপ হয়েছিল, না হলে কে যে আমাকে বাঁচাতো। বল তাহলে, এতগুলো ঋণ যখন তোর আমার কাছে, তাহলে আমার আরো অনেক বড় একটা জিনিস পাওনা থাকে তোর কাছে। হয়েছে বাজে কথা, যা পাওয়ার পাবি পরে, এখন কাজটা কর। ঠিক আছে, দাঁড়া। ইঁদুরের গর্তটায় ভালো করে সিমেন্ট বালি পাথর দিয়ে সেঁটে দিল বিজয়। হাততালি দিয়ে উঠল তটিনী বাচ্চা মেয়ের মতো। নে এবার একটু চা খাওয়া। চা আমি করতে পারি না। সে কি রে, এত বছর হোস্টেলে থাকলি চা করতে পারিস না? না, আমার তো করার প্রয়োজন হতো না। আমাদের সঙ্গে সুদীপা থাকে, ওই তো আমাদের কুক ম্যানেজার। বাজার ঘাট রান্না আর তার সঙ্গে সঙ্গে পয়সার গাঁটটা আস্তে করে মেরে দেওয়া। বাজে কথা বলিস না। কত টাকা করে নিত? আমার কাছ থেকে নিত 10,000। আর আমরা 3 জন একসঙ্গে থাকতাম, সবাই 10-10 করেই দিতাম। 3 জনের জন্য 30,000 টাকা লাগে? খাওয়া খরচ তা লাগবে না? গ্যাস খরচ, মশলাপাতি, চাল ডাল তেল নুন সবটা দিয়ে। বাজে কথা বলিস না তো তুই, চুপ কর। ওর কমে হয়ে যায়। তাছাড়া দুপুরবেলা ক্যান্টিনে খাস, রাত্রেবেলা খাস ওখানে। বলি তোর বাবা তোকে মাসে কত টাকা মাসোহারা দেয় রে? আমি তোকে বললাম না, আমার বাবা মা টাকা ছাড়া আর কিছুই আমাকে দিতে পারেনি। সরি। ঠিক আছে, আমি রাগ করিনি। বস, আমি চেষ্টা করছি চা করার। না, আমিও যাব সঙ্গে, চল। তটিনী আর বিজয়ের সম্পর্কটা হয়েছে মাত্র বছর 2-1। দুইজনেই ডক্টর লাইনে পড়াশোনা করছে। কলেজে গিয়েই আলাপ। ওই যে তটিনীকে একদিন ওর সিনিয়র ছেলেপেলেরা ছাদে তুলে ঝাঁপ দিতে বলার সঙ্গে সঙ্গেই পেছন থেকে বিজয় বলে, হে তো একদম ইজি, বলে ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে একটা ঝাঁপ মারে। তবে নিচে নয়, ছাদের ওপরই। হয়ে গেল ঝাঁপ মারা। তুই কে? আরে আমাকে চিনতে পারলি না? আমি বিজয়। তোকে তো কোনোদিন দেখিনি। আরে ব্রো, সবাইকে আর তোদের মতো র্যাগিং দাদা হয় নাকি? আমি তোদের থেকে একটু অন্যরকমভাবেই থাকি। তাছাড়া তোদের আমার ডিপার্টমেন্ট আলাদা। এই মেয়েটাকে শুধু শুধু ব্যতিব্যস্ত কেন করছিস? তোর থেকে তো 3 বছরের ছোট। লাঙ্গিনি মারবি নাকি? মারতে হলে মারবো, সেটাও কি তোর পারমিশন নিতে হবে? নিতে হবে না মানে? কলেজ আমার, এখানে আমি সব। হতে পারিস, তবে সব কিছুতেই সব জানতা ভাব করতে নেই। এই এরকম করিস না রাজা। কেন? পুলিশ কমিশনারের ছেলে। ওই দেখ, আইডেন্টি কার্ডটা দেখ। ওর নামটা ইন্টারনেটে সার্চ করতেই পেয়ে গেলাম। তার উপরে অনেক বড় সোশ্যাল মিডিয়ার কর্মকর্তা রে। ওর চ্যানেল আছে অনেক। কি থেকে কি করে দেবে। পরে লাইসেন্স তো কোনোদিন ডাক্তারির পাবোই না। পড়াশোনা শিখে উঠবে, আর বাবা মা জানতে পারলে পুলিশ কেস হলে একেবারে। ও আচ্ছা, আগে বলবি তো। রে ব্রো, এতদিন কোথায় ছিলে? এ কি তোমার গার্লফ্রেন্ড মনে করো তাই? তোমার নাম? তটিনী। ও যদি আমার গার্লফ্রেন্ড হয় তাহলে বাদবাকিরা আমার বোন। আর কাউকে যদি আমি কখনো দেখেছি ছাদে তুলে এরকম ব্যতিব্যস্ত করতে, তোমার খালটা আমি খিচে নেবো কিন্তু ভাই। না ব্রো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার মালকে নিয়ে কেটে ওঠো, যাও। র্যাগিংয়ের হাত থেকে তটিনীকে বাঁচিয়েছিল বিজয়। সেই থেকেই আলাপ। বয়সে ওর থেকে 2 বছরের বড় হলেও সম্পর্কটা গাঢ় বন্ধুত্বের হয়েছে। তটিনীর বয়স এখন 21 আর বিজয়ের 23 বছর। সামনের মাসে ওর
24 পূর্ণ হবে। জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করার ইচ্ছে আছে বিজয়ের। দুইজন কিন্তু খুব ভালো বন্ধু, প্রেমের সম্পর্ক ওদের মধ্যে এখনো হয়নি। তটিনী হোস্টেলে থাকে, বাবা মা দুইজনেই বিদেশে চাকুরিরত, উচ্চপদস্থ কর্মকর্তা। বাবা মা দুইজনেই ইঞ্জিনিয়ার, মাস গেলে প্রচুর টাকা মাইনে পান। একটা মোটা অঙ্কের টাকা এই দেশে পাঠানো হয় তটিনীর পড়াশোনার খরচের জন্য, আর বাদবাকিটা সংসার খরচের জন্য। তটিনীর ঠাকুমাকে বিজয় দেখেছে, বয়স্কা মহিলা, কিন্তু এত সুন্দর কথা বলে, চাল চলন আর দৈহিক গড়ন দেখে মনে হবে না ওনার বয়স 70 না 80 পার করেছেন। এইটা বলা বড্ড কষ্টকর। দাঁতের পাটির একটা দাঁতও অরিজিনাল নয়, সবটাই বাঁধানো। হাসলে এখনো গালে টোল পড়ে। সাদা চুলের সাদা থান পড়া ফর্সা টুকটুকে ঠাকুমাকে দেখলে তটিনীর মুখশ্রীর সঙ্গে অনেকটা মিল পাওয়া যায়। ও শুনেছে ঠাকুমা নাকি এই দেশীয় নন। বিয়ের পরে এপার বাংলা ওপার বাংলা ভাগাভাগির সময় সব কিছু ওইখানে ফেলে রেখে সেই যে বাপের বাড়ি থেকে বিদায় নিয়েছেন, তারপর থেকে শ্বশুর বাড়ির ভিটেতেই জীবন, যৌবন, মা হওয়া, শাশুড়ি হওয়া, তারপরে ঠাকুমা হওয়া একটা ঘরে বসেই দেখে চলেছেন। স্বামী মারা গেছেন অনেক ছোট্ট বয়সে, তারপরে নিজে কাজকর্ম করে খেটে একমাত্র ছেলেকে বড় করা। এদিকে ছেলে বিয়ে করলেও চাকুরিরতা একটি মেয়েকে। প্রথমে আপত্তি থাকলেও যারা সংসার করবে তাদের মধ্যে যদি বন্ডিং ঠিক থাকে তাহলে বাবা মা আর কতদিন বারণ করতে পারে? উল্টে বাবা মা তখন বারণ করলে শত্রু হয়ে যেতে হয়। এজন্যে উনি আর বেশি না করেননি। তবে বিয়ের ঠিক 1 বছরের মাথায় যখন তটিনী জন্মগ্রহণ করল, ঠাকুমাই নামটা দিয়েছিলেন একুল ওকুলের তটিনী, মাঝখানে বয়ে চলা। তাই সেই নামটাই তটিনী এখনো পর্যন্ত ব্যবহার করে। ওর ভালো লাগে ওর ঠাকুমাকে। ঠাকুমার বাক্স খুললেই সেই পুরনো বিয়ের শাড়িগুলো ও দেখে আর গায়ে ঠেকায়। যখন ছুটিতে আসে তখন ঠাকুমা আর নাতনির এতটাই গল্পগুজব হয়, পড়াশোনা শিখে ওঠে। মাঝে মধ্যে আসে এই যে বিজয়, আর ওকে দেখলে ঠাকুমা বলেন, একেবারে তোমার ঠাকুরদার মতো মুখ তোমার ঠাকুরদাও এইরকম ছিল। মাথার চুলটা হেরম পেছন দিকে আঁচড়াতো, উচ্চতা ছিল 5 ফুট 8 ইঞ্চি, তোমার মতোই। তবে তোমাদের মতো ছেলেপিলেরা এখন ভুঁড়ি রাখে না। তখন আমাদের সময় স্বামীর ভুঁড়ির ওপরে কত শুয়েছি, আনন্দ করেছি। ভুঁড়ি না থাকলে নাকি জমিদারি ভাব দেখানো যেত না। এই যা ফারাক, তাই নাকি? তা আমাকে আরেকবার বিয়ে করলে হয় না? করব তো, নিশ্চয়ই করব, যদি আমার নাতনির আপত্তি না থাকে। তোমার নাতনির আপত্তি কেন থাকবে? ও কি আমাকে ভালোবাসে নাকি? ঠাম্মি, আমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক না, আমরা বন্ধু। বন্ধু? বন্ধুই তো প্রেমের সূচনা। বন্ধুত্ব না থাকলে কি আর প্রেম গাঢ় হয়? বসো দেখি, আমি পুলি পিঠে বানিয়েছি, খেয়ে যাও। ঠাম্মি, হোস্টেলে আমি খেতে পারি না, তুমি একটু বাপিকে বলো না আমাকে এবার থেকে বাড়িতে আনতে। অনেকবার বলেছি তো দিদি, কিন্তু আমার কথা তো কেউ গুরুত্ব দেয় না। যেই মানুষের বয়স হয়ে গেছে তার বোধহয় সংসারে কোনো দামই থাকে না। এইরকম কথা শুনলে তটিনীর আর বিজয় দুইজনেরই খুব খারাপ লাগে। এমনিতে বাড়িতে রান্না করার লোক আছে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, সব কিছুর। ঠাকুমার কাজ তটিনীর চাল চলনটাকে লক্ষ্য রাখা, অনেকটা বাড়ির বড় কেয়ারটেকারের মতো। ঠাকুমাকে কোনোদিনই বাবা বা মায়ের মুখের ওপরে কথা বলতে দেখেনি তটিনী। কতটুকু সময় পেয়েছে বাবা মাকে, দুইজনেই কাজ নিয়ে এতই ব্যস্ত। এখন বড় হওয়ার পরে তটিনী বুঝতে পারে হয়তো বাবা মার মধ্যেও সম্পর্কটা খুব একটা ভালো নয়। দুইজন
টাকার পেছনে দৌড়েই জীবন যৌবন সবটাকেই একেবারে বিসর্জন দিয়ে দিয়েছেন। পুজোর ছুটির পরে হালকা হালকা ঠান্ডা যখন পড়ে তখন কয়েকদিন থেকে হোস্টেলে ফিরে আসতে হয় তটিনীকে। প্রতিদিন ঠাকুমার সঙ্গে ভিডিও কলে কথাবার্তা হয়, আর বাবা মার সঙ্গে হয়তো মাসে একবার, ওই যখন টাকা পয়সার প্রয়োজন হয় তখন, তার আগে নয়। তাই এই বাবা মার প্রতি বরাবরই তটিনীর একটা গভীর আবেগ, গভীর অভিমান জড়িয়ে রয়েছে। বিজয় অনেকটা সেই লাইনের মধ্যেই পড়ে। বাবা পুলিশ কমিশনার, বাড়িতে প্রায় থাকেনই না, উনি ওনার আলাদা বাংলোতে থাকেন। আর এই শহরে একটা বড় ফ্ল্যাট কিনে দিয়েছেন ওর মাকে, যেখানে বিজয় আর বিজয়ের মা নিশীথ যাপন করে গোপনে। মা যখন বছর 45-এর, তখন বিজয় দেখেছিল পরপুরুষকে বাড়িতে আসতে। তখন সে সবে 17 বছরে পা দিয়েছে। মাকে ওই অবস্থায় দেখে প্রথম দিকটা একটু ধাক্কা খেলেও পরে বিজয় মানিয়ে নেয়। পরপুরুষটি মায়ের ঘরে আসে এবং দরজা বন্ধ করে দেয়। তবে সেই দিন দুর্ভাগ্যবশত জানলার পর্দাটা খোলা ছিল। ঘরের ভেতরে হালকা আলোতে বুঝতে পারছিল মা বিছানায় শুয়ে রয়েছে, আর সেই পরপুরুষ মানুষটি মায়ের ঠিক পায়ের কাছে দাঁড়িয়ে তার কোমর দোলাচ্ছে। হ্যাঁ, নিষিদ্ধ জীবনযাপন দেখেও বিজয় সেই দিন কিচ্ছু বলতে পারেনি, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা গোপন চাহিদা থাকে। এখন বোঝে। বিজয়ের জীবনে প্রেম আসেনি, ও বিয়ে করতে ভয় পায়। ও ভাবে বিয়ে করার পরে একটা সন্তানকে জন্ম দিয়ে যদি ওর অবস্থাও ওর বাবার মতো হয়, মাকে সময় না দেওয়া। তটিনীও ঠিক তাই। ও মনে মনে ঠিক করেই নিয়েছে বিয়ে কখনো করবে না। ওর শরীরে যতই হোক বাবা মায়েরই তো জিন বইছে। হয়তো বিয়ে করে আবার একটা সন্তানকে পৃথিবীতে এনে ওরাও ঠিক একই কাজ করলো যেই কাজ ওর বাবা মা করেছে। আর মা বাবাকে ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাটা যে কতটা কষ্টকর, বাবা মা থেকেও যে নাকি কাছে পায় না, সে বুঝি সব থেকে ভালো বলতে পারে। কিরে, আজকে ঘুরতে যাবি? কোথায়? চল না, কোথাও একটু ঘুরে আসি। কেন, বাইক কিনেছিস নাকি? আরে না, বাইক টাইক না, সে তো চাইলে বাবা এক্ষুনি হাজির করে দেবে। আমার মা ভয় পায়, বলে বাইকে করে যাবি তুই আমার একমাত্র, যদি কিছু হয়ে যায়। বাবা, এত দুশ্চিন্তা? এইরকম চিন্তা কিন্তু ভালো না, কিন্তু কি করব বল, মায়ের সাথেই তো আমার সময় কাটে সবটা। আর মাও ইদানিং তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, তবে বাইকে নয়, 4 চাকায়। আমাদের বাড়িতে 3-3টে বড় গাড়ি। হ্যাঁ, বাবার মোটরসাইকেল আছে, তবে সেগুলো সব একটা ঘরের মধ্যে রেখে দেওয়া। ওগুলো নাকি বাবা মা বিয়ের পরে চুটিয়ে প্রেম যখন করেছে তখন ব্যবহার করতো, এখন করে না। কেন রে, এখন বুঝি আর সেই চুটিয়ে প্রেম করার মতো অবস্থা নেই? বলতে পারবো না তটিনী। এই প্রেম শব্দটা এই জন্যই বড্ড বেশি ভয় করে। প্রেম হলেই বুঝি সম্পর্ক নষ্ট হয়। তাই তো আমি তোকে বলেছি আমরা ভালো বন্ধু হয়ে থাকবো, প্রেম কখনো করব না। প্রেম যেমন জিনিসটা খুব খারাপ, একটা ভাইরাসের মতো। ঠিক বলেছিস। তাহলে কিসে করে ঘুরবি? আমরা বরং অটোতে করে ঘুরি, কি বল? চল, কদিন পরই তো আবার কলেজ চলে যেতে হবে, আর থাকাও যাবে না। তাছাড়া আমার বইগুলো ইঁদুরে কেটে দিয়েছে, ওই বইগুলোও আনতে হবে। ঠাম্মি যে কি করে বাড়িটায় থাকে, কতবার বলেছি আমার সঙ্গে হোস্টেলে চলো, 2 বুড়ো বুড়িতে মিলে পাশাপাশি বসে থাকবো। তুই আবার বুড়ো নাকি? তা বুড়ো না, আমি আমার ঠাকুমার বুড়ো আর ঠাকুমা আমার বুড়ি। আমরা প্রেমিক প্রেমিকা, কেউ কাউকে ছাড়তে পারি না, বুঝলি? তাহলে কি ওটাও করিস? করি, তা তোর কি? কেমন লাগে? ভালো লাগে, চল। তটিনী আর বিজয় দুইজনে মিলে ঘুরতে বেরোয়। হঠাৎ করে বিজয় বলে, এ শোন, সিনেমা দেখবি? কি সিনেমা? শুনলাম একটা ভালো হিন্দি সিনেমা এসেছে। দাঁড়, হিন্দি সিনেমা আমার ভালো লাগে না। বাংলা হলে দেখতে পারি, তবে ঘটনা? সে সিনেমা না দেখলে ঘটনা কি করে বুঝবো? যাবি? না, আজকে সিনেমা দেখার মুড নেই। তার থেকে বরং চল কোথাও হাওয়া খেয়ে আসি। তা হাওয়া খাওয়ার জন্যই তো ঘুরতে বেরিয়েছি, কিন্তু এতটা সময় যাব কোথায়, থাকবো কোথায়, একটা ব্যবস্থা তো করতে হবে। তাহলে সিনেমাতেই চল। পাশের সিনেমা হলে দুইজনে গিয়ে হাজির হয়। বিজয় বলে, শোন, ডিসির টিকিট কাটবো। ডিসি? সেটা আবার কি? আরে বাবা, গোপন কক্ষ, যেখানে প্রেমিক প্রেমিকারা যায়। তা আমরা কি তাই নাকি? আমরা বন্ধু তো,
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হই। না না, গিয়ে কীরকম অবস্থায় পড়বো। আরে চল না, এনজয় করতে কি দোষ। ঠিক আছে চল। বন্ধুর কথা শুনে রাজি হয়ে যায় তটিনী। বিজয় ডিসের টিকিট কাটে, দুইজনে হাত ধরে ওপরে ওঠে। তটিনী বলে, আমার কিন্তু কেমন লাগছে। কিসের কেমন, চল না। ডিসি কামরায় ঢুকে দেখে সেখানে এসি রয়েছে, দারুণ সিট, আর সিটগুলো বেশ কমফোর্টেবল। যে মানুষ বসে দেখবে সেই মানুষ শুয়েও দেখতে পারে, আর এটাই তো এই কামরার বৈশিষ্ট্য। বিজয় আরাম কেদারার মতো হেলান দিয়ে বসে বলে, বাহ, কমফোর্টেবল জোন। সাদের লোকে টাকা খরচ করে এখানে আসে না। বস বস। আমার বিরক্তি লাগছে। সামনে দেখেছিস? হ্যাঁ, ওই দেখ, মালটা বিবাহিত, ঠিক পরের বউকে নিয়ে এসেছে। কেন? পরের বউ ছাড়া এখানে আসবেই না। নিজের বউকে নিয়ে তো বিছানাতেই সুখ মেটাতে পারে, তার জন্য বাইরে আসার কি দরকার? তার মানে তুই বলতে চাইছিস আমিও? আরে দাঁড়বাল, তুই কথাটা তো খারাপ মানে কেন নিস? আমরা তো এনজয় করতে এসেছি, দেখতে এদের কর্ম। তার মানে আমি সিনেমা দেখবো না? লাউরা, তোর সঙ্গে বসাটাই আমার উচিত না। ঠিক আছে বসছি, কিন্তু আমার কেমন যেন লাগছে। কিচ্ছু লাগবে না, তুই বসে সিনেমা দেখ, আর আমি চোখের সামনে বসে বসে দেখি। কি পানু? তো সবসময় বাজে কথা। তুট। ওই যে কথায় বলে না, দুটো মানুষের সঙ্গদোষে রঙ্গ হয়। ওদের মধ্যে কিন্তু বন্ধুত্বই ছিল, তবে হঠাৎ করে এমন একটা ভুতুরে পরিবেশের মধ্যে ওরা প্রবেশ করেছে যেখানে প্রেম ব্যতীত শরীর ছাড়া আর কিছুই দেখা যায় না। চোখ দুটো বারবার ওই নোংরা দৃশ্যের দিকেই চলে যাচ্ছে। টিভির পর্দায় একটা ভালো বাংলা সিনেমা চললেও অন স্ক্রিন চোখের সামনে লাইভ টেলিকাস্টে যেই সিনেমা চলছে, সেই সিনেমার রেশ বোধহয় শরীরকে বড্ড বেশি আন্দোলিত করে। বিজয়ের হাত পা ঘেমে চান, এমনকি তটিনীরও। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সিনেমার বদলে এখন কানের কাছে শীতকার ধ্বনিগুলো এসে দুই বন্ধুই উত্তেজিত হয়ে পড়েছে। একটু পরে তটিনী বলে, বিজয় বলছি বেরিয়ে গেলে হয় না? ঠিক বলেছিস, কেমন লাগছে না? বড্ড অস্বস্তি হচ্ছে, চল। বাইরে বেরিয়ে দুইজনেই দেখে একটা আপত্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেটা কল্পনাও করা যায় না। সেটা হলো ফাল্গুনে কালবৈশাখীর ঝড়। এই ফাল্গুন মাসটা শুরুই হলো কিরম একটা বিটকেল অবস্থায়। মাঘ মাসের শেষ থেকেই হয়েছে এটা। ফাল্গুনে পা রাখতেই যেন চৈত্রের মতো আবহাওয়া। ইস, বাড়ি ফিরবো কি করে? হ্যাঁ, বাইকটাও আনিনি, গাড়িও আনিনি। এইবার শোন, তুই যখন বাড়ি থাকিস, তোর বাবা মার কাছে থাকিস, তখন তোর বাবা মার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে না? করে তো। মায়ের এখন সময় নেই। মা অনেক বছর বাবার জন্যে অপেক্ষা করে থেকেছে। মা এখন তার বয়ফ্রেন্ড রাজুদার সঙ্গে থাকে। রাজুদা? হ্যাঁ, আমার থেকে খুব একটা বয়সে বেশি হবে না, বড়। সামনে আমি কাকু বললে কি হবে, পেছনে আমি দাদাই বলি। আমি মাকে বারণ করি না রে। মাকে আমি দেখেছি রাতের পর রাত অনেক কাঁদতে। তখন আমি ছোট, মা আমাকে নিয়ে ঘুমোতো, কিন্তু আমি যখন বড় হলাম মা আমাকে আলাদা ঘর করে দিলেন ঘুমোনোর জন্য। এখন বুঝি মা কেন এরকম করতো। আমার মাও বোধহয় কখনো ওই ডিসিতে এসে, ছি, নিজের মা সম্পর্কে এরকম বলিস না। মায়ের ওপর আমার কোনো রাগ নেই তটিনী, আমার রাগ আমার বাবার উপরে। এমন চাকরি কেন করতে গেল যেই চাকরিতে নিজের বউকে কাছে রাখা যায় না? তুই হয়তো ভুল ভাবছিস বিজয়। টাকাটা ইনকাম না করলে তোর ভবিষ্যৎ কি করে গড়ে উঠত? তাহলে তোর মা বাবার ওপরে তোরা তো রাগ কেন? চুপ করে থাকে তটিনী। বিজয় বলে, শোন, কি ওরা যেটা করছে সেটা তুই আমি করব? হ্যাঁ, না না, আমার ভয় করছে, এটা ঠিক হবে না। হবে। আমাদের বাবা মা আমাদেরকে একদম কেয়ার করে না, আমাদের কথা শোনে না। চল না, আমরাও দুইজনে মিলে নষ্ট হই। কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা তো এরকম ছিল না। আমরা তো বিয়ে করতে চাই না কেউই। আমরা কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে চাই না বিজয়, কারো জীবন নষ্ট করতে চাই না। বিশেষত কোনো অনাগত শিশুকে পৃথিবীতে এনে তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। তবে কেন আমরা এরকম গাঢ়ভাবে মিশবো? একবার মিশেই দেখি না। আমার খুব ইচ্ছে করছে তটিনী, তোকে আজকে একটু ছুঁয়ে দেখতে। প্লিজ চল না। হ্যাঁ, আমি তো তোকে চিনি, বিশ্বাস করি, তুইও তো আমাকে ভরসা করিস। করি, কিন্তু এই ভরসা কি? আরে বাবা,
আমরা জাস্ট একবার দেখব কেমন লাগে, কিসের টানে সবাই এভাবে ছোটে, ওইটার জন্যই। চল। তটিনী রাজি হয়। দুইজনে মিলে একটা হোটেলের কামরা বুক করে। তবে বুকিং করার আগে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে। রিসেপশনিস্টের কাছে গিয়ে বলার সঙ্গে সঙ্গেই তিনি বললেন, আপনাদের আধার কার্ডটা। ও, ইনি বুঝে আপনার মিসেস? মিসেস মানে? না না না, আমি মিসেস নই, আমরা তো ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কেন, কোনো আপত্তি আছে? না না, আপনাদের আধার কার্ডটা। কিন্তু বিজয়, আমি তো আমার আধার কার্ড পার্সে নিয়ে ঘুরি না। ইস, তাহলে আপনারা বরং অন্য কোথাও যান, বুঝলেন? এইখানে আমরা লিগালি প্রমাণ ছাড়া কাউকে থাকতে দিই না। ও ঠিক আছে, সরি। তার থেকে এক কাজ কর বিজয়, আমার বাড়ি চ। তোর বাড়িতে? হ্যাঁ, ঠাম্মি এখন হরিনাম সংকীর্তন শুনতে গেছে, ঘরে নেই। আমাদের ওখানেই খুব কাছে একটা গ্রামে, মানে মাঠের দিকে। ওই মাঘ মাসের শেষে কি অষ্টপ্রহর না 16 প্রহর শুরু হয়েছিল। আজকে তো মনে হয় ফাল্গুনের প্রথম। ঠাম্মি বাড়ি থাকবে না, আমি শিওর। শিওর? হ্যাঁ, একটা ফোন করে দেখব। দেখ। 3-4 বার ফোন করার পরেও ঠাকুমা ফোনটা রিসিভ করে না। তটিনী বলে, আমি শিওর গেছে, মানে ওখানেই গেছে, আর মাইকের শব্দ শুনতে পাচ্ছে না। তাহলে তোর বাড়ির কাজের লোককে ফোন করে দেখ। কাকে ফোন করব? আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে। কাজের লোক রান্নাবান্না করে দিয়ে চলে যায়, রাতে আর আসে না তো। তাছাড়া এখন বাজে 7টা, বাড়ি ফাঁকা। তুই আমাকে সুযোগ দিচ্ছিস তাহলে? হ্যাঁ, তুইও যখন বললি আমিও তখন ভেবে দেখলাম, ট্রাই করতে তো দোষ নেই। চল না, দুইজনে মিলে একবার। ঠিক আছে চল, কিন্তু শোন। কি? প্রোটেকশনটা? তুই তো প্রোটেকশন নিয়ে কাজ করতে ভালোবাসিস না। কি বলছিস তো টিনি? ওইটা তো অন্য জিনিস, আর এটা আমি জানি হয়তো একটা অনেক বড় ভুল হয়ে যেতে পারে, হয়তো, কিন্তু তুই সামলাতে পারবি না নিজেকে? আমি? হ্যাঁ, তুই না বিয়ে ম্যান। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখব। দুইজনে মিলে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢোকে, আর ঢোকার সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়ে একে অপরে। এত বছরের পর কি করে যেন দুটো মানুষ এইরকম কামনা বাসনায় লিপ্ত হয়, চোখের সামনে না দেখলে অনুধাবন করা যায় না। কেমন ফিল হচ্ছে? দারুণ। এমন লাগে? জানতামই না। আমিও। তোর কি ফার্স্ট নাকি? না, ফার্স্ট না। কতদের সঙ্গে শুয়েছিস? শুইনি, বিশ্বাস কর। হ্যান্ডেলেই তাট। তুই করিস না? না। মেয়ে হয়ে কখনো না সব হাত দিয়ে করা যায় নাকি? আরে বাবা, সব মেয়েরাই করে। এখন তো কত রকমের যন্ত্রপাতিও আছে। আমি পারি না বাবা, আমার লজ্জা করে। আমার সামনে কিসের লজ্জা? তোর সামনে এখন লজ্জা নেই, কিন্তু যেটা করলাম ভুল হবে না তো? কিসের ভুল? দেখ, এই জিনিসের ওপরই জগৎ সংসার টিকে রয়েছে। হ্যাঁ, তোর বাবা, আমার মা, আমার বাবা মা, আবার এরা এগুলো থেকে বঞ্চিত। এরা টাকার পেছনে দৌড়াচ্ছে। তো ভালোবাসা থাকতে, এরকম একটা শরীরের আনন্দ থাকতে, এগুলোকে কেউ মিস করে নাকি? কিন্তু টাকা না থাকলে এই জিনিসটা যে জানলা দিয়ে পালায়, তুই তো আমায় বোঝালি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। বলছি আর কিন্তু নয়। হ্যাঁ, এই প্রথম, এই শেষ। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, এই প্রথম এই শেষ। তুই চিন্তা কেন করছিস? তাহলে এবার কি করব? তুই বাড়ি যা, আর তুই? আমি স্নান করব, গা ঘিনঘিন করছে। বাহ, এতক্ষণ চুমু খাওয়ার সময় গা ঘিনঘিন করলো না, আর এখন ঘিনঘিন করছে? করছে তো। তুই বাড়ি যা। কি হয়েছে? আমার তোর সামনে লজ্জা করছে। হ্যাঁ রে বাস, দুইজনে মিলেই গায়ে এক টুকরো জামা কাপড় নেই। আমার লজ্জা লাগছে না? তোর না লাগতে পারে, আমার লজ্জা লাগে। মেয়ে মানুষ না আমি? ভুলেই গিয়েছিলাম তুই যে মেয়ে। বিজয়, ভালো লাগে না, যা এখান থেকে। পরের দিন দুই বন্ধু মিলে আবার যখন দেখা করে, লজ্জায় কেউ কারো দিকে তাকাতে পারছে না। বিজয়ের শরীরেও অনেক জায়গায় তটিনীর দাঁতের চিহ্ন আছে, আর তটিনীর গায়ে তো অসংখ্য। প্রথম যখন বিজয় ওর গলায় একটা কিস করেছিল, আর কিস করার সঙ্গে সঙ্গে বিজয় আবিষ্কার করেছে, ইস, তোর গায়ে না দাগ হয়ে গেছে, গলায় দেখ। ই বাবা, প্রথমেই লাভ বাইট দিয়ে শুরু করলি? কেমন লাগলো? ভালো লাগলো, খুব ভালো লাগলো, কিন্তু এটা ঠিক হলো না। আর কোনটা ঠিক কোনটা বেঠিক বলে কি হবে? যা করার আমরা করে ফেলেছি। শোন বিজয়। বল। বিজয়ের জড়তা কাটে। তটিনী বলে, বলছি
আমাদের তো আগামীকালই কলেজ। হ্যাঁ, তার মানে এভাবে কথা বলছিস কেন? আবার কি উত্তেজিত হয়ে যাচ্ছিস নাকি আমার কথায়? না, তুই আমাকে খারাপ ভাবছিস? আমিও না তোকে সেম কথাই জিজ্ঞেস করতাম। তুই আমায় খারাপ ভাবছিস না? বাজে মেয়ে ভাবছিস বল? কোনো রকম ইয়ে ছাড়াই তোর সঙ্গে শুয়ে পড়লাম। আরে না, এটা তো আমরা দুজনে মিলে ট্রাই করলাম, জাস্ট কেমন লাগে ওই জন্য। কিন্তু একটা প্রবলেম হয়েছে তটিনী। কি? হ্যাঁ, আমি না এখন তোকেই ভাবছি। বিশ্বাস কর, রাত্রেবেলায় বাড়ি গিয়ে পুরো রাতে আমি ঘুমোতে পারিনি। আমার সারা গায়ে না তোর গন্ধ। কেমন যেন হচ্ছে। তোর প্রতি এই ফিলিংসটা আমার আগে জাগেনি, এখন জাগছে। ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত আমি তোর সঙ্গেই রাত্রি যাপন করলাম। মানে এইসব করে না, বিশ্বাস কর। তুই আমার পাশেই থাকলি, তুই আমার মাথায় হাত দিয়েছিস, তুই আমাকে ধরে শুয়ে আছিস। আমারও সেম হয়েছে বিজয়। আমরা তো বন্ধু না, আমরা তো কেউ কাউকে ভালোবাসি না, আমরা তো জাস্ট খেলার ছলে এটা করলাম। তাহলে কেন কোনো ফিলিংস ছাড়া এটা করলে বুঝি ফিলিংস জাগে? কি জানি, আমাদের বাবা মা তো এরকম নয়। আমরাও তো কম বড় হইনি, অ্যাডাল্ট হয়ে গেছি। আমি কোনোদিন কোনো মেয়েকে আজ পর্যন্ত ছুঁইনি, তবে ছুঁলে যে এমন লাগে এইটা জানতাম না। দিন কাটে একটা একটা করে। ওরা দুইজনেই এখন কলেজে। হোস্টেলে মাঝে মধ্যে দেখা হয়। পরীক্ষার সময় এখন, এরপরে যখন ফাইনাল ইয়ার আসবে তখন তো আরো বেশি পড়ার চাপ। দুইজনের মধ্যে প্রায় দিন 15 কোনো রকম কথাবার্তা হয় না। কলেজে চোখের দেখা ওইটুকুই। দিন 15 পর ক্যান্টিনে বসে খেতে গিয়ে তটিনীকে হাত দিয়ে ইশারা করে বিজয়। একি রে, তোর চেহারার এই হাল কেন? আমার কেন? তুই নিজে আয়নায় নিজের মুখটা দেখেছিস? বাঁদর মুখো হয়ে গেছিস, রোগা হয়ে গেছিস। আর তুই বাঁদরি, চোখের তলায় কালি, শরীরের মধ্যে ভাঁজিয়ে হয়ে গেছে। ভাঁজিয়ে মানে সরি, ভাঙন ধরেছে। এমন লাগছে কেন? জানি না। কেউই কাউকে বলতে পারলো না। দুইজনেই দুইজনকে ভীষণ মিস করছে। দুইজনেরই দুইজনকে আবার কাছে পেতে ইচ্ছে করছে। এর নাম কি প্রেম নাকি দেহের খিদে? এই প্রশ্নটাই একে অপরকে করছে প্রত্যেক রাতে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না বলেই ওরা কেউ কারো দিকে এগোতেও পারছে না। খেলার ছলে শুরু করা এই সম্পর্কটাকে কিভাবে নাম দেওয়া যায়? দেখতে দেখতে বছর ঘোরে, ওরা সেই দোনমনোর মধ্যেই থাকে। আগের মতো বন্ধুত্ব সম্পর্কটাও এখন আর নেই। একে অপরকে দেখলে হ্যান্ডশেক করা, কথায় কথায় গায়ে চড় মারা, একসাথে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, কেমন একটা ভাগাভাগি হয়েছে দুইজনের মাঝে। শারীরিক সম্পর্কটা কি ওদের মধ্যে হওয়াটা ভালো হয়নি? 5th ইয়ার এলে তটিনী জানায় বিজয়কে তটিনীর বিয়ের সম্বন্ধ দেখছে ওর বাবা মা। পাত্র বিদেশে থাকে। বিয়ের পরে তটিনী সেইখানেই চলে যাবে। বিজয় খুব খুশি হয়, হাততালি দিয়ে বলে, বাহ, ফটোগ্রাফির কাজ কিন্তু আমি করব। তুই জানিস কিন্তু ডাক্তারি পড়াটা আমার কাছে জাস্ট একটা রেসপন্সিবিলিটির মতো। বাবা মা জোর করে ভর্তি করেছে, তাই ডাক্তারি আমার খুব একটা ভালো লাগে না, আমার ফটোগ্রাফি করতে ভালো লাগে। তোর বিয়ের সমস্ত ফটো আমি তুলব। তুলিস? আমারও তো ভাবতে গিয়ে অবাক লাগছে। আমার বিয়ে হবে, হাজবেন্ড হবে, তারপরে। কিন্তু তুই যে বললি তোর নাকি বিয়ে করতে ভালো লাগে না, রেসপন্সিবিলিটি নিতে ভয় করে, তুই মা হলে সেই সন্তান। তটিনী বিজয়ের ঠোঁটের ওপর হাত রেখে বলে, কি করব বল? একটা অনাস্বাদিত কামনার স্বাদ তুই আমায় দিয়েছিস। তারপর থেকে প্রত্যেক রাতে আমার ঘুম আসে না। তোকে খুব পেতে ইচ্ছে করে বিজয়, কিন্তু বলতে পারি না। যদি আমাদের বন্ধুত্বের মাঝে চির ধরে, ভালো বন্ধু হিসাবে তোকে আমি দেখতে চাই। কিন্তু সেই দিনের পর থেকে তোকে আমি বন্ধু হিসাবে নয়, প্রেমিক হিসাবে দেখতে পেয়েছি। আমার শয়নের স্বপ্নে তুই। কথাগুলো তটিনী চোখের ভাষায় বললেও মুখে বলে না। বলে, শোন, বিয়ে প্রত্যেক মানুষের করা উচিত। আমি বলি তোরও করা উচিত। যখন আলাপ হয়েছিল তখন ব্যাপারটা আলাদা ছিল, এখন আমরা আরো বড় হয়েছি।
আমাদের বাবা মারও তো কর্তব্য রয়েছে। তাই হো, এখন ভুলি বদলে গেল? তবে ভাই আমি বিয়ে করব না। কেন? আমি নিজের সিদ্ধান্ত অটল, আমি যা বলেছি তাই করব। তাহলে তোর ফটোগ্রাফার আর ডাক্তারি দুটোর মধ্যে যে কোনো একটাকেই তো বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচবো, ফটোগ্রাফারই করব, ডাক্তারিটা আর কমপ্লিট করব না। কিন্তু আমার আগে তো তুই কমপ্লিট করলি, তুই তো পারতিস। যেহেতু জেঠিমাকে বলে একটা ফার্মেসিতে। না রে, আমি পারবো না। যাকে আমি পছন্দ করি না সেই কাজ আমাকে দিয়ে করালে জোর করে করানো হবে। তোকে তোর বিয়ের জন্যে অগ্রিম কংগ্রাচুলেশন। ভালো থাকিস কিন্তু। তুই আমার বিয়েতে অ্যাটেন্ড করবি না? নিশ্চয়ই করব, বললাম তো ফটোগ্রাফির কাজগুলো আমি করব। বলা যত সহজ, করা ততটাই কঠিন। বিয়ের ঠিক 2 দিন আগে বিজয় বলে, সরি তটিনী, তোর বিয়েতে আমি থাকতে পারবো না। ফটোগ্রাফির একটা ভালো প্রজেক্ট পেয়েছি। তুই তো জানতিস আমি আমার সোশ্যাল মিডিয়ায় ফটোগ্রাফি নিয়ে কাজ করতাম, বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করতাম। সেখানে এখন অনেকটা প্রোগ্রেস হয়েছে, আমাকে ডেকেছে। আমি এখন বোম্বে যাব। আসবি না তুই? না রে, তবে তোর বিয়ের জন্যে অনেক অনেক বেশি শুভেচ্ছা আর আর অনেক অনেক ভালোবাসা। তোকে তো আমি বড্ড ভালোবাসি রে। তুই আমার ফোনটা কেটে যায়। ভালোবাসি কথাটা কোন সোর্সে বলেছিল বিজয়, প্রেমিকার না বান্ধবীর? বুঝে ওঠার আগেই লাইনটা কেটে যায়। অন্যদিক থেকে তটিনীর ডাক পড়ে, ওই দিদি হেসো। হে কি, চোখে জল? কি হয়েছে? বিজয় দাদার জন্যে মন খারাপ? না না, কি যে বলো, তোমাকে ছেড়ে চলে যাব না? তুমি হলে আমার প্রেমিকা, আর প্রেমিকাকে ছেড়ে কখনো যাওয়া যায় বলো? হ্যাঁ, বলে ঠাম্মিকে ধরে অঝরে কাঁদে তটিনী। ঠাম্মি বুঝতে পারে এই কান্না ঠাম্মির সোহাগের নয়, এই কান্না অন্য কিছু বলছে। ঠাম্মি চাইলেও কিছু করতে পারবে না, কারণ বাবা মায়ের মুখের ওপরে বুড়ো মানুষটা কথা বলতে পারে না। ওনার কথায় কেউ গুরুত্ব দেয় না, আর এই কারণে ওনার ভেতরে যে কোনো আক্ষেপ নেই তা নয়। একটা সময় মায়ের শাসনেই শেষ কথা ছিল, আর এখন সন্তানের শাসনে মাকে চলতে হয়। চলে এসো দিদি, চলে এসো, তোমার বান্ধবীরা এসেছে, আত্মীয় স্বজন ভর্তি ঘরে, সবাই তোমাকে বিয়ের উপহার দেবে। কাছের মানুষেরা 2 দিন আগেই উপহার দিয়ে যায়। তোমার মামার বাড়ি থেকে লোক এসেছে। তোমার মা 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 কখন আসবে? মা তো বলল প্লেনে। বাবাও আসছে। আমার বিয়ে ঠিক করে ফেললো ঠাম্মি, অথচ বাবা মাই আসতে পারলো না। আর আমার হবু বর, তাকেও আমি দেখলাম শুধু ফটোতে, সামনাসামনি না। আমি যে কেন ওদের মুখের ওপরে কিছু বলতে পারি না। ইচ্ছে ছিল বিয়েটা না করার, ডাক্তারিটা কমপ্লিট করার, কিন্তু বাবা বলল ওখানে গিয়ে প্র্যাকটিস করতে। লাস্ট ইয়ার তো হয়েই গেছে। তাই তোমার বাবা মা তো তোমার ভালোই চায়। হ্যাঁ ঠাম্মি, ভালো চাই বলেই তো আজন্ম আমাকে একাই বড় করলো। আমি কোনটা চাই কোনটা চাই না জিজ্ঞাসাই করলো না কোনো দিন। এখন আর বলতেও ইচ্ছে করে না। জীবন যেভাবে চলছে সেভাবেই চলুক না। কিন্তু দিদি, প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। তোমার যদি কিছু চাওয়া পাওয়া থাকে তুমি বলো। না গো, কি আর বলবো, আমার সবটাই তো মিটে গেছে। সব শখ যেটা একটা মেয়ের থাকে সেটাও মিটে গেছে। কে মিটিয়েছে জানো? বিজয় মিটিয়ে দিয়েছে। এখন যেটা পড়ে আছে সেটা ছিবড়ে। ঠাম্মি ওর কথার কিছু বোঝে কিছু বোঝে না, তবে এইটা ভালোই বুঝতে পারে নাতনি প্রেমে পড়েছে বিজয়ের। আর এই প্রেম অনেকটা রাধার মতো, বিরহ ব্যথা বুকে বুকে সহ্য করে আছে, আর কৃষ্ণ 16,000 পত্নী নিয়ে লীলা করছে হয়তো। বিয়েটা খুব ধুমধাম করে হয় তটিনীর। হ্যাঁ, ফটোগ্রাফাররা ফটো তোলে, ভিডিও হয়, ওই যে সঙ্গীত, মেহেন্দি, হ্যাট্টা প্যাট্টা সব কিছুর ছবি ওঠে, কিন্তু কোনো ছবিতেই ভেতর থেকে হাসিটা আসে না তটিনীর। ওর মন বারবার বলছে
বিজয় ওকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে দিয়েছে। এখন যেই শরীরটা ওর স্বামী পাবে সেইটা জাস্ট একটা যাকে বলে দায় সারা কাজের মতো। তাই একদিক থেকে ও বিজয়েরই হয়ে থাকলো। এরই মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। দুটো বন্ধুর মধ্যে প্রায় দেখা সাক্ষাৎ এখন আর হয় না। বিজয় সেই যে গেল আর আসেনি, আর তটিনীও বিয়ের পরে সেই যে চলে গেল বিদেশে, সেই দেশে আর পা রাখেনি। হঠাৎ করে একদিন দুইজন দুইজনকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখে ভয়ে ভয়ে মেসেজ করে, আর মেসেজের রিপ্লাইটাও সঙ্গে সঙ্গে চলে আসে। কেমন আছিস? ভালো। তুই? অনেক ভালো। তোর অনেক ফটো দেখি বিজয়, খুব ভালো লাগে। কিন্তু আমি তো তোকে দেখি না ডাক্তারি হিসাবে। ওটা আর করিনি। এখানে আমার হাজব্যান্ড যা ইনকাম করে তাতে অনেক চলে যায়। সুবিধে হয় না রে, 7 পুরুষ বসে খেতে পারবে। তারপর তোর ছেলে মেয়ে, জেঠু জেঠিমা, ঠাম্মি সে তো বিয়ের পরই মারা গেছে। কি বলছিস? হ্যাঁ, আমি অষ্টমঙ্গলায় যাওয়ার আগেই ঠাকুমা শেষ। ঠাকুমার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। বয়সটা তো কম ছিল না, প্রায় 89 কাছাকাছি। দেখে তো বুঝতে পারিনি কখনো। পারিসনি বুঝতে? তোর খবর বল। এই তো বেশ ভালো। বউ কেমন আছে? ছেলে মেয়ে সবাই ভালো। দেখা করবি নাকি একদিন? দেখা করব কি করে, আমি তো এখন বিদেশে। আমিও তো তোর কাছেই রয়েছি। তাহলে এতদিন আগে কেন যোগাযোগ করিসনি? কি করে করব বল, তুই এখন পরের বউ, আর তুই বুঝি পরের স্বামী নোস। তো ওই কারণেই হলো, দেখা হয়তো করা হয়নি। তোর হাজব্যান্ডটিকে তো মাঝে মধ্যে দেখি। কোথায় দেখিস? কেন, চেম্বারে? ও, তুই যাস? না না, আমি যাই না। তাহলে তোর স্ত্রী বা ছেলে মেয়ে বুঝি গেছে? তা কটা ছেলে মেয়ে হলো তোর? পুরো ক্রিকেট টিম। ধ্যাৎ, এখনকার দিনে অত কেউ নেয় নাকি? আমি নিয়েছি। বউকে এত আদর করতাম। কি করব? আদর করতাম কথাটা শুনে তটিনীর শরীরের মধ্যে ভালো লাগার বদলে রাগ ছোটে। আদর করার কথা ভাবতেই সেই প্রথম দিনের খেলার ছলের মেলামেশার কথা মনে পড়ে। বিজয়ের পাগলের মতো ওর শরীরের ওপরে দাপাদাপি। প্রথম তো বিজয় কিছুতেই সর্বসুখটা দিতে পারছিল না ওকে, বারবার আটকে যাচ্ছিল, ভয় পাচ্ছিল। তটিনীও কেঁপে কেঁপে উঠেছিল। তারপর যখন আচমকা তটিনী আঁকড়ে কামড়ে ধরেছিল বিজয়কে, আর তটিনীর চোখের কোণা দিয়ে জলের বিন্দু গড়িয়ে পড়েছিল। বিজয় সেই জলের ফোঁটা ঠোঁটের মধ্যে নিয়ে তটিনীর ঠোঁটে ঠোঁট রেখে আবেশে ডুবে গিয়েছিল, আর বলেছিল, খুব ব্যথা লাগলো না? এই, কোথায় হারিয়ে গেলি? বল, তোর ছেলে মেয়ের খবর কি? সব এখন কলেজে। দেখা করবি? হ্যাঁ, করব। শোন, বিদেশে দেখা না করে আমরা দেশের মাটিতে দেখা করি। দেশের মাটিতে কি করে? তোর বরটি খুব শিগগিরই তোকে এইখানে আসার কথা বলবে, দেখিস। কেন? বলছি তো, দেখিস। সেই দিন রাত্রেবেলায় তটিনীর হাজব্যান্ড কুমার ওকে বলে, হ্যাঁ টিকিট কেটেছি আমাদের। কোথায়? আমরা ইন্ডিয়া যাচ্ছি। এত বছর পর? হ্যাঁ, সেই তোমার ঠাম্মি চলে গেল, কিন্তু আমি তো কনফারেন্সে গিয়েই আটকে গেলাম, যেতেও পারলাম না। তারপরে একে একে বাবা মা সবাই। এখন আর গিয়ে কি করব বলো? ওই দেশে তো এখন আর আমার কেউই নেই। চুপ করে থাকে কুমার। তারপরে বলে, নেই তো কি হয়েছে, বাড়িঘর তো আছে, তাছাড়া সব সম্পত্তি তুমি মালকিন। সেইগুলো এবার না হয় দেখাশোনা করার সময় হোক। এত বছর পরে এই কথা বলছো? আগে মনে হয়নি। আসলে কি বলতো, এই দেশে আমারও আর ভালো লাগছে না। আমি এখন চাই ওই দেশে ফিরে গিয়ে নতুন করে শুরু করতে। আর তুমিও তো ডক্টর, তুমিও তো পারলে। বললাম তো, আমার আর ইচ্ছে নেই। কবে যাবে বলো? আমাদের টিকিট বুক করা হয়ে গেছে, 7 দিন পরই আমাদের যাতায়াত।
রওনা দেব। তটিনীর মনটা আনন্দে ভরে ওঠে। পরের দিন কুমার যখন বেরিয়ে যায় তখন আবার সোশ্যাল মিডিয়ায় অন হয়ে দেখে বিজয়ও ওর জন্যেই যেন অপেক্ষা করছে। দুইজনে দুইজনকে মেসেজ করে। বিজয় বলে, 7 দিন পর তো? তুই কি করে জানলি বলতো? কি করে না জানবো সেটা বলতো? তোর বর আর আমি একই সঙ্গেই তো গিয়েছিলাম ওইখানে টিকিট বুক করতে। তবে আমি আমার পরিচয় দেইনি। আমরা দুইজন এমনভাবেই ছিলাম যেন কেউ কাউকে চিনি না। তবে তোর বরকে তো আমি দেখেছি। কোথায় দেখেছিস? নার্সিংহোমে দেখেছি। তোর যে বড়টা আমি জানতাম। তোর বিয়ের ছবি তুই পোস্ট করেছিলি তো, সেইখানেই দেখেছি। এত বছর বড় মানুষের মুখের যে কোনো মিল থাকে না, তুই জানিস না? কে বলেছে থাকে না? চুলটা পেকেছে, চামড়াটা কুচকেছে, কিন্তু মনটা তো সেই আছে। আবার চুপ হয়ে যায় তটিনী। সত্যিই তো, মনটা তো এখনো সেই আছে। শরীরটা না হয় বুড়ো হয়েছে, মনের মধ্যে এখনো তো বিজয়ের দেওয়া সেই ভালোবাসার স্মৃতি ভুলে উঠতে পারেনি মেয়েটা। 7 দিন পরে 3টে মানুষই একই ফ্লাইটে বসেই রওনা দেয়, কিন্তু কেউ কারো মুখ দেখতে পারে না। বিমানবন্দরে নেমে 2টো গাড়ি 2 দিকে চলে যায়। পৌঁছানোর পর কুমার হঠাৎ করে বলে, নাও তোমার পৈতৃক ভিটে চলে এসেছে, তুমি এবার এখানে বসো, আমি একটু আসছি। কোথায় যাবে? দেখছো না, আগে থেকেই বলে পুরো বাড়িটাকে আমি ঝাঁ চকচকে করে রেখেছি। খাবার দাবার সব রেডি আছে। তুমি হাত মুখটা ভালো করে ধুয়ে খেয়ে নাও কিছু, আমি আসছি। কিন্তু কোথায়? আমার একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, এইখানে একটা চেম্বার করা নিয়ে। তুমি বসো না, আমি চলে আসবো। কিছু খেয়ে গেলে পারতে। আরে না না, আমার খাওয়া দাওয়া নিয়ে তুমি আবার চিন্তা কবে থেকে শুরু করেছো? তুমি থাকো, আমি আসছি। কুমার বেরিয়ে যেতেই তটিনী সুযোগ পায়। ফোনটা নিয়ে এবার আবার মেসেজ করে। মেসেজের কোনো রিপ্লাই আসছে না দেখে তটিনী খুব ব্যস্ত হয়ে পড়ে। ওর নিজের শহর, কত বছর পর আসা, কত কী বদলে গেছে। হয়তো আবহাওয়াটাও। পৈতৃক সেই ভিটে বাড়ি, সেই ইঁদুরের গর্ত, বাড়িটাও নতুন করে রং করা হয়েছে। ঘরের সেই নতুন রঙের মধ্যেও কিন্তু পুরনো রংটা অনুভব করতে পারছে তটিনী। সেই ঘরটায় যায় যেই ঘরটা ওর পড়ার জন্য ছিল। দেয়ালের সেই ফুটোটায় সিমেন্ট বালির বাঁধনিটা এত সুন্দর ছিল যে এখনও রয়েছে, তবে রং করা হয়েছে। সেই খাট, সেই বিছানা, সেই হয়তো বালিশ দুটো। এইখানেই তো, ভাবতেই আবার শরীরটা শিউরিয়ে ওঠে তটিনীর। বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় তটিনী। মোবাইলে ফোন এসেছে। হ্যালো, দরজাটা খোল। কে? আমাকে চিনতে পারছিস না? বিজয়, এক্ষুনি আসছি, দাঁড়া। দরজা খুলেই দেখে বুড়ো হয়ে গেছিস তো। নিজের মুখটা আয়নায় দেখেছিস? বুড়ি হয়ে গেছি না? একদম না, এখনো সেই রয়েছিস, ঠাকুমার মতো ইয়াং। তবে দেখতে পুরো ঠাকুমাই লাগছে। ভেতর আসতে বলবো? হ্যাঁ, তা বলবি না? আসবি তো? কেন আসবো না? না, ভেতরে আসতে বললে যদি? কি যদি? কিছু না। তটিনী ভাবে, যদি বিজয় ভুলে গিয়ে থাকে সেই দিনের কথা। এরই মধ্যে কুমার চলে আসে। কুমারকে দেখে খানিকটা অস্বস্তিতে পড়ে তটিনী। দরজা খোলা দেখে কুমার সরাসরি ভেতরে ঢুকে যায়। আরে এটা, আরে আপনি? নমস্কার নমস্কার নমস্কার, বসুন বসুন। আর ইনি তো আমার বিমানবন্দরের দাদা, এনার সঙ্গে জাস্ট কথা হয়েছিল। তোমরা একে অপরকে চেনো? আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড। আমি? ও, এই তোমার বন্ধু? এই তুই আমার কথা বলেছিস নাকি ওকে? তা বলবে না? সব সময় আপনার কথা বলতো, সব সময়, এমনকি মশাই আমাদের ফুলসজ্জা রাতে পর্যন্ত। কি সব বলছো? আরে ভুল কি বললাম, সেই রাতেও আপনার গল্প করেছে আমার সঙ্গে। ও আমাকে সব বলেছে, শুধু আপনার ছবিটা কোনোদিন দেখা হয়নি। ইস, যদি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আপনাকে আগেই বুঝতে পারতাম। তাহলে ভাগ্যিস টিকিটটা আমরা অনলাইনে বুক করিনি, তাহলে তো আমাদের দেখাই হতো না। ঠিক বলেছেন। তা তুমি একটু কিছু করে নিয়ে এসো নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন সব রান্না করতে পারিস? সব পারি, সময় আর পরিস্থিতি আমাকে সব শিখিয়ে দিয়েছে। বসো, আমি নিয়ে আসছি।
বলছি তুই কি খাবি? সেই কড়া করে লিকার চা তো? এখনো ভুলিস নি দেখছি। ভোলা যায়? অনেক কিছুই ভোলা যায় না। বসো, হ্যাঁ, আমি নিয়ে আসছি। তটিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকায় কুমার বিজয়ের দিকে, আর বিজয় তাকায় কুমারের দিকে। কুমার বলে, আপনি খুব লাকি। কিরকম? আপনাকে ও খুব ভালোবাসত। আমাদের ফুলসজ্জার দিনই ও আমাকে বলে দেয় আমাকে ভালোবেসেছে ও শুধু ওর পরিবারের মুখের দিকে চেয়ে। বিয়েও করেছে সেই কারণে, দায়সারা কাজের মতো। আমি যদি ওর শরীরটাকে নিই তাহলে শুধু শরীরটাই নেওয়া হবে, মনটা নয়, কারণ আপনাকে ও মন থেকে ভালোবাসত। আপনি এগুলো কি বলছেন? ঠিকই বলছি। হয়তো আপনার সংসার হয়েছে, বিয়ে হয়েছে, সন্তানের বাবা আপনি, কিন্তু আমি তটিনীর বন্ধুই হতে পারলাম না, তাহলে সংসার তো দূরের কথা। আমার মাথায় কিছু ঢুকছে না কুমার। আমার মাথাতেও প্রথমে কিচ্ছু ঢোকেনি, তবে আপনাকে দেখে বিশ্বাস হলো। তটিনীর শরীরে এখন একটা মারণ রোগ বিরাজ করছে। আমি ওকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর থেকেই মেয়েটা কেমন মন মরা হয়ে থাকতো। ঠিকমতো কথা বলতো না, খাবার খেত না। আমার বাবা মা অনেক করে ওকে মানানোর চেষ্টা করেছে, ও করতো আপ্রাণ চেষ্টা, কিন্তু যার মন পড়ে রয়েছে এখানে, তার শরীরটা দিয়ে আমি কি করব? ওর মন জুগিয়ে চলতে চলতে, ওর ভালো একটা বন্ধু হতে গিয়েই জীবনের কতগুলো বসন্ত চলে গেছে আমাদের। এখন বুঝতে পারছি, ওকে না বেঁধে রেখে যদি ওকে উন্মুক্ত করে দিতাম, তাহলে হয়তো ও আপনার কাছেই ফিরে আসতো। আপনাকে ওকে নিয়ে যেতে বলবো না, শুধু এটুকুই বলবো, একজন ভালো বন্ধু একজন ভালো রেসপন্সিবল হাজবেন্ড হয়। সিঁদুর পরিয়ে বিয়ে করে 2 দিনের শরীরের সুখে একটা সন্তান জন্ম দিলেই ভালোবাসার বন্ডিং তৈরি হয় না। বন্ডিং করার জন্যে বন্ধুত্বটা খুব দরকার। চা চলে এসেছে, ওই দেখুন নিয়ে আসছে। ওর সামনে ওর রোগের কথা বলবেন না। তটিনীর কাছে আর কদিন আছে। দেখুন, ওর ক্যান্সার হয়নি, ওর যেটা হয়েছে সেটা ওর বুকে মারাত্মক কষ্ট, আর ওর কষ্টটাই ওকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এত বছর ধরে যে এই মেয়েটা প্রাণ খুলে হাসতে পারেনি, তার অবস্থাটা মানসিক দিক থেকে কিরকম হতে পারে বলুন তো? ওর মন আর মস্তিষ্ক আপনাকেই তো চায়। একটা কথা বলবো কুমার, কি ওকে ছাড়তে পারবেন? ডিভোর্স অনেকবার বলেছি ওকে আমাদের সম্পর্কের ইতি টানতে, কিন্তু ও বলেছে না। সম্পর্কের ইতি টেনে ও নাকি আপনাকে অমর্যাদা করতে পারবে না, কারণ আপনি ওর খুব ভালো বন্ধু, প্রেমিক নন। আর আমি ওর স্বামী, প্রেমিক নই। চা খায় 2 জনে, আর তটিনীর মুখের দিকে তাকিয়ে থাকে বিজয়। কি দেখছিস? দেখছি, তুই এখনো আগের মতোই রয়ে গেলি। দ্যাট, বাজে কথা বলিস না। তুই প্রাণ খুলে হাসিস না কেন তটিনী? হাসতে ইচ্ছে করে না তাই? আমার সঙ্গে তো খুব হাসতি, আমরা কত আড্ডা মারতাম। আপনারা কথা বলুন, আমি বরং বাইরে যাই। তুমি কোথায় যাচ্ছ? আমি বাইরে যাচ্ছি। তুমি আজকাল আমাকে নিয়ে এত ভাবছো কেন বলো তো? এরকম ভাবনা যদি তুমি আমাকে নিয়ে আগে ভাবতে। কি যে বলো কুমার, তোমারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, আমরা একে অপরের পরিপূরক। বুড়ো বয়সে বাবা মাকেও দেখেছি, ইয়ং বয়সে নিজের জীবনটাকে শেষ করলেও বুড়ো বয়সে চাকরি অবসরের পরে একসঙ্গেই থাকতো এই দেশে। তাই তুমিও সেই দায়িত্বটা পালন করছো, জাস্ট কর্তব্য হিসাবে ধরে নাও। তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তো কর্তব্যেরই হয় না, যেমন আমার বাবা মার ছিল। বিজয় ভালো করেই বুঝতে পারে সত্যিই তটিনী মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছে, এবং যেই মানুষ মানসিক দিকে অসুস্থ তার ক্ষত শারীরিক অসুস্থতার থেকেও 10 গুণ বেশি মারাত্মক। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। এরই মধ্যে একদিন কুমার এসে তটিনীকে জানায়, এখানে তো তোমাকে দেখার লোক রয়েছে। কে? বিজয়। মাঝে মধ্যে দেখা করে যাবে। আমাকে আবার যেতে হবে। কোথায়? বিদেশ। আর বলো না, লিগাল পেপারগুলো আনতেই ভুলে গেছি।
ওইখানে গিয়ে কয়েকদিন পরে ফিরে আসবো। কিন্তু আমি এখানে একা একা, আত্মীয় স্বজন কারোর সঙ্গে সেরকম যোগাযোগ নেই। ভয় পাচ্ছ কেন? বিজয় তো আছে, ওর সঙ্গেই। কি যে বলো, ও তো আমার বন্ধু। হ্যাঁ, তা বন্ধু বলেই তো বলছি, বন্ধু হলে বন্ধুর বিপদে সাহায্য করবে না? এর মধ্যে একদিনও বিজয়ের বউয়ের কথা বিজয়কে জিজ্ঞেস করেছো? ওর বাচ্চা কাচ্চার কথা? তাই তো, ঠিক বলেছ তো, জিজ্ঞেস করতে হবে। তাহলে তুমি সাবধানে যেও আর নিজের যত্ন রেখো। বিয়ের এতগুলো বছর পরেই প্রথম তুমি আমাকে বললে নিজের যত্ন করতে। থ্যাঙ্কস। আমার সঙ্গে তো ঠিক করে কথাই কোনোদিন বলনি। আচ্ছা, আসছি। কুমার বেরিয়ে যাওয়ার পরপরই বিজয় আসে। চলে গেলি? ফোনও করতে পারলাম না। কি করব বল, হাপিতেশ করে বসেছিলাম তোর বরটা কখন যাবে আর তোর সঙ্গে এসে প্রেম করব। বন্ধুত্বের মধ্যে আবার প্রেম হয় নাকি? আমরা কথা বলেছিলাম না, একে অপরের প্রমিস করেছিলাম না আমরা কখনো প্রেম করব না, বন্ধুত্বের সম্পর্কটাকে আমরা টিকিয়ে রাখবো। তটিনী, বল, তুই তোর বরকে ভালোবাসিস? বাসি তো, খুব ভালোবাসি। তটিনী অন্যমনস্ক হয়ে যায়। তটিনী, বল, এই শোন, তোর ছেলে মেয়ে বউ এরা কোথায়? বিয়েই করিনি তো বউ আসবে কোত্থেকে? বাজে কথা বলিস না, সত্যি বলছি, বিয়েই করিনি। আজীবন একজনের শরীরের গন্ধতেই রাত কাটিয়ে দিলাম। শয়নে স্বপনে তার ছোঁয়া উপভোগ করতে করতেই আমার সব কটা বসন্ত চলে গেছে। বিয়ে আর করা হলো না, তাই আর বাবা মাও হওয়া হলো না। এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিসনি বিজয়? মনে মনে কথাটা তটিনী বলে, ওর চোখের ভাষা বলে অন্য কিছু। দুটো মানুষ আজ একসঙ্গে বসে থাকলেও নিজেদের বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে প্রেম পূর্ণতা পেল না ওদের কাছে। হয়তো এতেও বাবা মার সংস্কারের কিছুটা দায় রয়েছে। দুইজনেই ভয় পেত এই বিবাহিত সম্পর্কটাকে, আর সেই কারণেই ভালো উপযুক্ত বন্ধু হয়েও, লাইফ পার্টনার হিসাবে রাজ্যটক হয়েও একে অপরের থেকে হারিয়ে রইল দুইজনের দুটো পৃথিবীর দুই মেরুতে দাঁড়িয়ে। একদিনের ছোঁয়াছুঁই খেলাই সারা জীবনের জন্যে যথেষ্ট হয়ে গিয়েছে এই দুটি মানুষের। বন্ধুত্বের সম্পর্কে টিকিয়ে রাখার জন্য প্রেম থেকে বঞ্চিত হলো দুটো হৃদয়, না, তিনটে হৃদয়। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।